করছি, ডিসকাশন করলাম, অন্য সিস্টাররা ব্রাদারও জানলো এবং ওরা অন্যকে সচেতন করলো, এইটাই। তো আমি রইজ ভাইকে একটু বলবো যে এটার প্রয়োজনীয়তাটা কি, কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি এসছে, তারপর পরে আমাদের হাসিফ ভাই উনি তো কমিশনার ও উনি ওইটা প্রয়োজনীয়তা বলবে এবং আইনের বিষয়গুলো আনবে। এটা মনে খুব বেশি আপনার এমনি বলা যায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ভাই সংক্ষেপে এই ধরনের একটা সুন্দর নোবেল একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তো আমরা সবাই জানি আসলে যে উইলটা কত ইম্পর্টেন্ট। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে ইট ইজ নট বিফিটিং ফর এ মুসলিম to have something to make a will of, to remain for 2 nights without having one's last will, a testament written and kept ready with one hand. So 2 দিন আমরা উইল ছাড়া থাকা উচিত না, হ্যাঁ। স্পেশালি ইন নর্থ আমেরিকাতে যেটা সমস্যা ভাই যেদিন বলতেছিল পার্কে বলতে মনে হয় যে উইল না থাকলেও আমাদের প্রপার্টিটা শরিয়া মোতাবেক ডিভাইড, হ্যাঁ। কিন্তু আমার নর্থ আমেরিকাতে আমাদের রিচেন উইল না থাকলে আমাদেরকে আমাদের হাসিফ ভাই ভালো করে বলবে যে মৃত্যুর পরে আমাদের সমস্ত প্রপার্টি, আমাদের বাচ্চাদের ফিউচার, এগুলো সবই চলে যাবে আমাদের স্টেটের কাছে, হ্যাঁ। তো এই জন্য উইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে লেখা থাকবে যে আপনি কিভাবে আপনার সম্পত্তিকে ডিভাইড করলেন। আপনার বাচ্চারা, আপনার দুজনে যদি অসুস্থ হয়ে যাবে না বা মৃত্যু হয়, তাহলে বাচ্চাদেরকে কে দেখাশোনা করবে ইসলামিক মতে, হ্যাঁ। এই জিনিসগুলো আসলে উইলটা লেখা থাকে। তো জাস্ট হাসিফে আরো বলতে আমি জাস্ট সংক্ষেপে বলতেছি আর কি। ফার্স্ট অফ অল আমাদের একজন এক্সিকিউটিভ থাকবেন। এক্সিকিউটিভ হচ্ছে আপনি যাকে নর্মালি আপনার ওয়াইফ হতে পারে অথবা হাজব্যান্ড হতে পারে। দেন আপনি উনি যদি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি আনএবল টু কন্ডাক্ট দিস উইল, তাহলে কে সেটাকে মানে হ্যান্ডেল করবে, হ্যাঁ। আর প্রথমে হচ্ছে কি আমাদের মৃত্যুর পরে এক্সিকিউটিভ করবে কি আপনার ফিউনারেল এক্সপেন্স বেয়ার করার পরে আপনার ডেটগুলোকে দিবে। তারপরে উইলের একটা থাকবে যে আপনি 30%, 33% আপনি কোনো একটা ইসলামিক অর্গানাইজেশন বা আপনার কোনো রিলেটিভকে দিতে পারেন, হ্যাঁ, যে নাকি আপনার উত্তরাধিকার না, এবং তারপরে বাকি অংশটাকে এই উইল অনুযায়ী ভাগ করা হবে। তো আমি আর সময় না নেই, আমি হাসিফ ভাইকে আসলে ফ্লোরতে উনি মানে বেস্ট পার্সন টক অ্যাবাউট দিস। আসসালামু আলাইকুম। আমরা সবাই করি যে আপনাদের কাছে যদি কাগজটা থাকে একটু কাছাকাছি যদি কেউ অন্য দেখে তাহলে একটু ভালো হইতে পারে, যে কাগজগুলো যারা আমরা নিয়েছি আপনার কাছে দিয়ে কত ইমেল দুইটা কপি আছে। দুটো কপি নিয়ে দেখতেই পারবে। আর ইমেলে যারা না পেয়েছেন ইনশাল্লাহ এটা অবশ্যই পেয়ে যাবেন। এটার আমরা সবাই চিন্তা করি যে এটা কখন কাজে আসবে, কিন্তু আসলে আমরা যে অনেক নিউজ পাই, অনেক সিটিতে এই জিনিসটা হয়েছে। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল সাসকাচুয়ানে, বড় ভাই, ওনারা প্রায় 8 বছর আগে মারা যায়, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই মারা যায়, বাচ্চা শুধু জীবিত ছিল, কার সিটে ছিল। তো ওটা নিয়ে অনেক সমস্যা হয় গার্জিয়ানশিপ নিয়ে, যে কে দেখবে। স্টেটে অনেক শোনা যায় যে বাচ্চারা বাবা মা মারা গেলে তখন ফস্টার হোমে দিয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে, তখন ওই গার্জিয়ানশিপগুলো নিয়ে অনেক প্রবলেম হয়। তো এই জন্যই উইলটাতে মেইনলি ওই সবগুলো জিনিস অ্যাড্রেস করা থাকে, যে কে গার্জিয়ান হবে, কে আপনার প্রপার্টিগুলো দেখবে, কে আপনার চলে যাওয়ার পরে আপনার লাস্ট অ্যাক্সিডেন্ট বলেন বা বাসা ট্রান্সফার বলেন, এগুলো কে করবে। তো ওই জন্য সবগুলো কিছু এই উইলের মধ্যে অ্যাড্রেস করা থাকে। এই কপিটা ওয়ার্ডে আছে, পিডিএফেও আছে। ওয়ার্ডটা আপনারা যেভাবে ইচ্ছা এডিট করতে পারেন, আপনাদের মতো লিখতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। তো আমরা যদি জাস্ট উইলটার একসাথে সবাই একটু যাই, যে জানি যে কীভাবে আমরা ফিল আপ করবো। অনেকে করে আসছেন, অনেকে করবেন। তো 5 নাম্বার পেজে থেকে মেইনলি শুরু হয় আর কি উইলটা। তো ফার্স্টে উপরে আইডেন্টিফাই করতে হবে হলো আপনার নাম, আপনার অ্যাড্রেস। ওখানে আপনি হচ্ছেন টেস্টেটর, তো ওখানে আপনার কারেন্ট অ্যাড্রেসটা থাকতে হবে, আপনার ফুল নেম থাকতে হবে, আপনার ফ্যামিলিতে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার আরও কে কে আছে এই জন্য এই ইনফরমেশনটা থাকতে হবে। তো ফ্যামিলির ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার বলতে থাকবে আপনার অবভিয়াসলি কিডস, স্পাউস, আর ওখানে আপনার বাবা মা যদি আপনার উপর ডিপেন্ডেন্ট থাকে বা না থাকে আপনি ওখানে দিতে পারেন, কারণ পরে উইলও অ্যাড্রেস করা আছে যে কার শেয়ার কীভাবে কে কীভাবে পাবে।
উইলটার জন্য আমাদের দুইটা উইটনেসও লাগবে। তো আপনি যখন সাইন করবেন দুইটা উইটনেসের সামনে সাইন করবেন এবং দুইটা উইটনেস আবার কমিশনার অফ ওথের সামনে সাইন করবে যে ওনারা আপনাকে উইলটা সাইন করতে দেখেছে। এটা ইউজুয়ালি রেয়ার কেসে এই উইলগুলো কোর্টে যায়। কেউ যদি কখনো চ্যালেঞ্জ করে উইলটার ভ্যালিডিটি, তখন কোর্ট তখন ওই উইটনেসকেও ডাকবে, কমিশনার কোর্টকেও ডাকবে টেস্টিফাই করার জন্য যে ওনারা আসলেই সাইন করতে দেখেছে কিনা। তো ফার্স্ট পেজে হলো নিজের ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন, রিলেশনশিপ এবং ডেট অফ বার্থ, ওই ইনফরমেশনগুলো ওখানে দিবেন। তারপরে আমরা যদি পেজ নাম্বার 6-এ যাই, 6-এও আপনি আপনার নাম ফার্স্টে উপরে লিখছেন, জাস্ট এখানে বলছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার কবর কিভাবে দেওয়া হবে, আপনাকে অন্য সিটিতে নেওয়া হবে নাকি হবে না, এই জিনিসগুলো আপনি এডিট করে আপনার মতো লিখতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড যেটা লেখা আছে যে আপনাকে সবচেয়ে কাছের যে কবরস্থান ওখানে যাতে কবর দেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হয়, আপনাকে কোনো ক্যাসকেট ছাড়া যাতে কবর দেওয়া হয়। অথবা ওখানে এটা উল্লেখ করা আছে যদি অনেকগুলো সিটির রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে ক্যাসকেটে দিতে হবে, এবং এখানে লেখা আছে যে সবচেয়ে সস্তা ক্যাসকেট এবং যেটা মানে জাস্ট মিনিমাম রিকোয়ারমেন্টটা সিটির, ওটা করার জন্য যে ক্যাসকেটটা লাগবে ওটাতেই যাতে দেওয়া হয়, যাতে কোনো বেশি দামি কোনো ক্যাসকেটে আপনাকে কবরে না দেওয়া হয় বা কফিনে যাতে কবরে না দেওয়া হয়। ওখানে আরও কিছু উল্লেখ করা আছে যে আপনাদের যাতে হেডস্টোন, কোনো দামি কোনো হেডস্টোন দেওয়া না হয়, নাম লেখা না হয়, এই জিনিসগুলো অ্যাড্রেস করা আছে। ফিউনারাল করার জন্য আপনারা একজনকে নমিনেট করতে পারেন। তো আপনি যদি চান যে আপনার মারা যাওয়ার পরে কে আপনার ফিউনারালটা দেখবে, কে আপনার গোসল করানো নিয়ে কি বলে এটাকে কে ডিসিশনগুলো নিবে, ওটার জন্য এখানে দুইটা নাম দেওয়া যাচ্ছে। তো সেটা দিবেন হলো পেজ নাম্বার 6-এর নিচে। ওখানে আপনি অ্যাপয়েন্ট করছেন, প্রথমে একজনকে করতেছেন, ওনার নাম এবং অ্যাড্রেস দিবেন। তারপর লেখা আছে যদি না পারে এটা করতে, তাহলে সেকেন্ড জন কে করবে। তো ওখানে দুজনের নাম দেওয়া বেটার। তারপরে যদি আমরা যাই পেজ নাম্বার 7-এ, 7টা হলো এক্সিকিউটর। প্রথমটা হলো দাফন নিয়ে, কোথায় কবর দিবে এটা নিয়ে। সেকেন্ড পেজ নাম্বার 7-এর সেকেন্ড পোর্শন আর্টিকেল 4 যেটা, এটা হলো এক্সিকিউটর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। আপনি মারা যাওয়ার পরে আপনার যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো কে এক্সিকিউট করবে, কে এটা কার কাছে যাবে, বা আপনার ডেট যেগুলো আছে এগুলো কে পে অফ করবে, ওই ইনফরমেশনটা এখানে লাগবে। এখানেও সেম জিনিস, দুজন ইনফরমেশন লাগবে। প্রথমত আপনি আপনার স্পাউসকে দিতে পারেন। সেকেন্ড, আপনার স্পাউস যদি না করতে পারে তাহলে আরেকটা ফ্রেন্ডের নাম দিতে পারেন, অথবা একটা ফ্যামিলি মেম্বারের নাম দিতে পারেন। তো এখানে দুজন দেওয়াটা বেস্ট। এবং ওখানে একটাই জিনিস আছে, ওখানে আপনারা যদি আর্টিকেল 4-এ দেখেন, ওই দুজনে যদি না পারে তাহলে ওখানে লেখা আছে যে আমি WIA কে অ্যাপয়েন্ট করছি। ওই জিনিস আপনি আমাদের এডিট করে চেঞ্জ করতে হবে। ওটা WIA বলতে তো ওখানে আমাদের আপনার লোকাল মসজিদের নামটাও দিতে পারেন WIA কে চেঞ্জ করে। আর্টিকেল 5 যেটা কাস্টাডি অফ মাইনর চিলড্রেন, তো কাস্টাডিটা কার কাছে থাকবে এইটাই নর্মালি উইল না থাকলেও আর অন্য প্যারেন্টসের কাছে চলে যায় বাই ডিফল্ট। বাট এখানে তাও উল্লেখ করা বেস্ট যে আপনার স্পাউসের নামটা ফার্স্টে থাকবে, যে কে গার্জিয়ানটা হবে, তারপরে আরেকটা ইনফরমেশন দিলেন যদি কোনো কারণে দুজনেরই কিছু হয় তাহলে যাতে আরেকটা গার্জিয়ান অথবা আপনাদের রিলেটিভ কেউ একজন যাতে বাচ্চাদের টেক কেয়ার করতে পারে। তো প্রতিটা জায়গাতেই দুজনের নাম চাচ্ছে, এই জন্য দুজনের নাম দেওয়াই বেটার। আপনি একজনের নামও দিতে পারেন, সেটা তো কোনো সমস্যা নাই, কিন্তু দুজনের নামটা দেওয়া বেটার। আর্টিকেল 6 পেজ নাম্বার 8 পাওয়ার অফ অ্যাটর্নি। এটা তখনই লাগে যখন আপনি নিজে হেলথ রিজনে কোনো ডিসিশন নিতে পারবেন না। করোনার কারণে কেউ ভেন্টিলেটারে আছে, সে কোনো ডিসিশন নিতে পারবে না, তখন এই পাওয়ার অফ অ্যাটর্নিটা কাজে আসবে। সে কি ডিসিশন নিতে পারবে, আপনার হেলথ ওয়াইজ সে কি ডিসিশন নিতে পারবে, ওই জিনিসটা তখন পাওয়ার অফ অ্যাটর্নির কাজে আসবে। তো পাওয়ার অফ অ্যাটর্নিটাও আর্টিকেল 6-এ ওটাও দুজন লাগছে এবং ওটাও খুব ইম্পর্টেন্ট দেওয়া। আর্টিকেল 7-এ অ্যালোকেশন অফ স্টেট প্রায়োরিটি ওয়াইজ কে পাবে। প্রথম প্রায়োরিটি যাচ্ছে হলো আপনার ট্যাক্সেস, আপনার কোনো ডেট, ক্রেডিট কার্ড বিল, এগুলো প্রথমে প্রায়োরিটি পাচ্ছে। তারপরে যে জিনিসটা থাকছে ওটাই আপনার স্টেট হচ্ছে। তো স্টেট থেকে আপনি ম্যাক্সিমাম মনে হয় 1/3 আপনি দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, রাইট?
ম্যান্ডেটরি না, কিন্তু আপনি চাইলে ম্যাক্সিমাম 1/3 আপনি দিতে পারবেন। 1/3 এর বেশি প্রবাবলি অ্যাজ পার ইসলাম দেওয়া যাবে না। কথা বলে আপনার যারা নাকি উত্তরাধিকারী তারা যদি তার যদি কনসেন্ট থাকে তাহলে 1/3 বেশি দিতে পারবে। তো ওখানে যে জিনিসটা থাকবে যে আপনি যদি মসজিদে দিতে চান বা একটা চ্যারিটিতে টাকা দিতে চান, আপনার যে টোটাল স্টেট আছে ওটার 1/3 আপনি দিয়ে যেতে পারবেন ম্যাক্সিমাম। ওখানে আরেকটু লেখা আছে যে অন্য কোনো উত্তরাধিকার যদি ওটা না চায় তাহলে ওরা ওদের পোর্শনটা দিয়ে দিতে পারবে, এবং তখন 1/3 বেশি হলেও অসুবিধা নাই। তো যে জিনিসটা আমার কাছে $100 আছে, আমি ম্যাক্সিমাম $30 আমি চ্যারিটিতে দিয়ে যেতে পারবো। বাকিগুলো আমি ইসলামিক অনুযায়ী আমি যেভাবে ডিভাইড করার ওভাবে আমি করতে পারবো। আর আমার ছেলে মেয়ে যদি কেউ যদি সেটা না চায়, ওরা ওই সেম চ্যারিটিতে পাঠিয়ে দিতে পারছে। 30% বেশি হয়ে গেল তখন সমস্যা নেই। 33% বেশি, রাইট, 1/3। ওকে, পেজ নাম্বার 9-এ যাবো, আর্টিকেল 9। আর্টিকেল 9-এ ওখানে লেখা আছে ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট টু মুসলিম হিয়ার্স। আই থিঙ্ক এখানে হলো আপনি যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিতে চান যে আপনার অ্যাসেট থেকে আপনার উত্তরাধিকার ছাড়াও কেউ কেউ জিনিসগুলো পাবে বা কি পাবে, কোনো ইন্ডিভিজুয়ালের নামও ওখানে আপনি দিতে পারবেন চাইলে। এটা হলো পেজ নাম্বার 9-এ। আর্টিকেল নাম্বার 11-এ বলা আছে যে কোনো কারণে কোর্ট যদি বলে যে না এই আর্টিকেলটা আমাদের ল অনুযায়ী যাচ্ছে না, তো ওটা ওই আর্টিকেলটা বাদ করলেও অন্য আর্টিকেলগুলো ঠিকই থাকবে। ওটা জাস্ট আর্টিকেল 11-এ বলা আছে আর কি। একটা জিনিস যেটা নর্মালি একটা ইস্যু হয়ে আসে যে যেহেতু আমরা একটা ফরেন ল্যান্ডে থাকি, নন মুসলিম কান্ট্রিতে থাকি, আমরা উইলটা করছি, উইলটা লিখে আছে যে আমরা অ্যাজ পার ইসলাম আমরা করছি, বা অ্যাজ পার ইসলামিক ল আমরা উইলটা করছি। তো এটা কখনো চ্যালেঞ্জ করা হয়নি কোর্টে, বাট কোনো কারণে যদি সেটাকে চ্যালেঞ্জ করা হয় যে না এটা তো আমরা তো ক্যানাডায় আছি, এটা তো ইসলামিক লতে এটা হওয়ার কথা না, তো জিনিসটা মনে হয় হবে না। বাট হলেও যেহেতু এটা আপনার উইল আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ডিজাইন করতে পারেন। তো ওইটার জন্যই আর কি উইলটাকে যতটুক উইটনেসের সামনে বলেন, কমিশনার কোর্টের সামনে বলেন, যতটুকু স্ট্রংলি করা যায় সেটা করা ভালো, কারণ পরে যাতে এই ইস্যুগুলা এড়ানো যায় আর কি। পেজ নাম্বার 10-এ সিগনেচার অফ উইটনেস, ওখানে আপনি সাইন করবেন, টেক করবেন, এবং ওখানে 2 জন উইটনেসের নাম দিতে হবে। 2 জন উইটনেস আপনার সামনে সিগনেচারও করবে, আপনাকে সাইন করতে দেখেছে সেটা উনি সাইন করছে, আপনার সিগনেচারটা উনি উইটনেস করছে পেজ নাম্বার 10-এ। এবং প্রতিটা পেজেই কিন্তু ইনিশিয়াল করে যাচ্ছে, বোথ যে উইলটা লিখছে সেও ইনিশিয়াল করছে, এবং যারা উইটনেস 2 জন উইটনেস প্রতিটা পেজে ইনিশিয়াল করে যাচ্ছে। আপনি হয়তো বলেছেন এটা যে এই দুজন উইটনেস হবে তারা কি মুসলিম হতে হবে? নট নেসেসারিলি, না, উইটনেসটা মুসলিম হতে হবে না, ইভেন এক্সিকিউটরটাও মুসলিম হতে হবে না। আপনার এক্সিকিউটরটাও নন মুসলিম হতে পারে। বারিয়াল রাইটসের জন্য অবভিয়াসলি আমরা মুসলিমই চুজ করব, কিন্তু উইটনেসটা মুসলিম না হলেও হবে। পেজ নাম্বার 11 থেকে পেজ নাম্বার 16 পর্যন্ত হলো অ্যাসেটটা কিভাবে ডিভাইড হবে। তো অনেক কমপ্লিকেশন আসলে ডিভিশন রুলটা। মা বাবা বেঁচে থাকলে ছেলে মেয়ে ডিপেন্ড করে কতজন সেটার উপরে, আসলে ওই কমপ্লিকেশনে যাব না, কিন্তু আপনি জাস্ট গুগলে সার্চ করতে পারেন মুসলিম ইনহেরিটেন্স রুল, একটা ক্যালকুলেটরের মতো এসে পড়ে। ওখানে আপনি প্লাগ ইন করতে পারেন যে ওয়াইফ, বাচ্চা, ছেলে 2 জন, মেয়ে 1 জন, বাবা আছে, মা আছে, করলে ওখানে শেয়ারটা খুব সুন্দর করে দেখিয়ে দেয় যে কে আসলে কত শেয়ার পাবে, এবং এই শেয়ারগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা কিন্তু এখানে লিখছি না কে কত পাচ্ছে, এখানে রুলটা দেওয়া আছে, ফ্যামিলি মেম্বার চেঞ্জ হতেই পারে। তো ওটা আর কি আপনারা মারা যাওয়ার পরে জানা যাবে যে কতটা কে কত কিভাবে অ্যাসেটগুলো ডিভাইড হবে। সো 11 to 17, 18 হলো এটা কভার করে, সরি 11 to 16 এটা কভার করে। তারপরে হলো পেজ নাম্বার 17 আর 18টা হলো উইটনেসের জন্য। সো উপরে টেস্টেটরস নেম থাকবে হলো যে উইলটা লিখছে তার নাম, ডিপোনেন্টস নেম হবে হলো, প্রথম পেজটা হবে হলো উইটনেস নাম্বার 1 এর নাম, এক্সিবিট অ্যাটাচ, ওখানে অরিজিনাল উইল ডেটেড, এই ডেটটা দিবেন, আজকে যদি কারো সাইন করেন আজকে ডেট দিবেন।
তারপরে এখানে নিচে ডিপোনেন্ট লেফট সাইডে ওখানে হলো উইটনেস সাইন করবে। উইটনেস নাম্বার 1 প্রথম পেজ নাম্বার 17 এ সাইন করবে এবং উইটনেস নাম্বার 2 লাস্ট পেজটাতে সাইন করবে আর কি। এটা করতে হবে হলো কমিশনার অফ ওথের সামনে, এবং আমি কমিশনার অফ ওথ আপনারা আমার কাছ থেকে করতে পারেন। আজকে আমার কাছে সিলও আছে, তো আজকে আমি করে দিতে পারি। আর পরে যদি কেউ যদি এখনো প্রিপেয়ার করে না নিয়ে আসেন, পরে আমার অফিসে আসতে পারেন। আমার অফিস কাছেই, অ্যারন ট্রাফিক থেকে ম্যাকনাইট স্টেশনের ঠিক উল্টা দিকে। জাস্ট একটা ফোন করে এসে পড়বেন। আমি ওখানে অলমোস্ট এভরিডে মানডে টু ফ্রাইডে থাকি 10টা থেকে 5টা। জাস্ট ফোন করে এসে পড়লে হবে আর কি। আর কারো যদি কোয়েশ্চেন থাকে আমি অ্যাড্রেস করতে পারি, না হলে আমরা ওই সাইনিংটা শুরু করতে পারি আর কি। আসিফ ভাই, সো পেজ 10 এটা আপনার সামনে করতে হবে না? পেজ 10টা উইটনেসের সামনে আমার সামনে করতে হবে। হ্যাঁ, কিন্তু পেজ 16 17 আপনার সামনে উইটনেস আমার সামনে করবে, আপনি আমার করবেন। যদি আমরা এটা সাইন করি আপনার সামনে, আপনি এটা উইটনেস করবেন এবং আপনি স্টাম্প দিবেন, তার মানে কি এটা অফিসিয়ালি এটা একটা লিগ্যাল ডকুমেন্ট হয়ে গেল যে ইফ সিচুয়েশন ডিমান্ড দ্যাট উই ক্যান প্রেজেন্ট ইট টু দ্য কোর্ট জি, অর প্রেজেন্ট ইট টু দ্য ব্যাংক টু ওয়্যারএভার। হ্যাঁ, এটা একটা লিগ্যাল ডকুমেন্ট হয়ে গেল। এটা কি অফিসিয়ালি কোনো অর্গানাইজেশনকে কোনো রেজিস্টার করতে হবে না, আবার? এই সিস্টেমটা এখানে নাই। আই থিঙ্ক বাংলাদেশে একটা আছে যেখানে অনেকে কোর্টে যে ওটাকে রেজিস্টার করতে পারে। এই জিনিসটা এখানে নাই। এটা আপনার মেইনলি সবাই যেটা করে 3টা কপি করে। একটা কপি নিজের কাছে রাখে, 2টা কপি ফ্রেন্ডকে দেয়, একটা ফ্রেন্ডকে দেয় অথবা একটা বেনিফিশিয়ারিকে দেয়। সেটাই বেস্ট আসলে দেওয়া। কিন্তু যদি আপনার নিজের কোনো ফ্যামিলি লয়ার থেকে থাকে, লয়ারকে দিতে পারেন। আমার অনেক ক্লায়েন্ট আছে আমার কাছে রাখে, বাট মাল্টিপল কপি রাখা উচিত আর কি। ইমেল করে স্ক্যান করে পাঠিয়ে দেওয়া যেতে পারে কয়েকজন কয়েকজনের কাছে ওটা আত্মীয় স্বজন যারা আছে, ইভেন ক্যানাডা বাইরে থাকলেও So once you review that and then you sign it and stamp it, that's the end of it. বাট এটা প্রতি বছরই আপনি রিভিউ করতে পারেন চাইলে। ও আচ্ছা, আরেকটা জিনিস সরি আমি বলতে ভুলে গেছি। আপনাদের অ্যাসেট কি কি আছে এটা তো আসলে এক্সিকিউটরের মোস্ট লাইকলি জানার কথা না, ফর প্রাইভেসি রিজন। তো এই জন্য যেটা করতে পারেন, এটার সাথে একটা পেপার অ্যাটাচ করে রাখতে পারেন। আপনার গাড়ি এটা আছে, গাড়ির লোন এত আছে, আপনার ক্রেডিট কার্ড এটা আছে, ব্যাংকে এত টাকা আছে, বাসা কোথায় আছে, রেন্টাল প্রপার্টি, ওই ইনফরমেশনগুলো এটার সাথে রাখতে পারেন। কারণ না হলে পরে অনেক ডিফিকাল্ট হয়ে যায় জিনিসগুলো বের করা। কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সিআইবিসিতে না আরবিসিতে, অনেক সময় স্পাউসরা জানে না। সো এই জন্য বেস্ট হলো এই জিনিসগুলো লিখে রাখা আর কি। সো দ্যাট পরে যে অ্যাটলিস্ট অ্যাকাউন্ট নাম্বারটা আর কোন ব্রাঞ্চটা এটা লিখে রাখা, যাতে অ্যাটলিস্ট ওখানে যে উইলটা প্রেজেন্ট করে জানা যায় যে কত কি আছে। আমি মনে হয় একটা সিনারিও এখানে অ্যাড করতে পারি যে অনেক সময় দেখা যায় দুজন স্পাউসই যদি একসাথে ডিসিজড হয়ে যায়, কার অ্যাক্সিডেন্ট হলো বা প্লেন ক্র্যাশ হলো, তখন কিন্তু আরো বেশি ঝামেলা হয়। একজন যদি স্পাউস বেঁচে থাকে তাহলেও সে মোটামুটি ঝামেলা হলেও কিছু একটা ম্যানেজ করে ফেলতে পারে। কারণ দুইজন যদি একসাথেই চলে যায়, সেই সিচুয়েশনটা বেশি আমাদের চিন্তা করতে হবে। যে সেই অবস্থা হলে আমাদের বাচ্চারা যাদেরকে আমরা রেখে যাচ্ছি, ছেলেমেয়েরা, আমাদের সম্পত্তিগুলা, বাচ্চারা তো এত বেশি জানে না, ওদের সাপোর্টের জন্য এই উইলটা আসলে খুব বড় একটা ব্যাকআপ। ওরা কোথায় যাবে? একজন স্পাউস বেঁচে থাকলে তো বাচ্চারা সেই স্পাউসের কাছেই যাবে, কিন্তু দুজনই যদি একসাথে চলে যায়, আল্লাহর ইচ্ছা যদি সেরকম থাকে, তাহলে তাদের গার্জিয়ানশিপ কে নিবে? দুজনই যদি চলে যায়, সম্পত্তিগুলো এবং বাচ্চারা যদি 18 এর নিচে থাকে, তাহলে অ্যাসেটগুলো আসলে কে দেখবে? তাহলে হ্যাঁ, অ্যাকর্ডিং টু ল, ওই যে ক্যানাডিয়ান একটা ল আজকে আমরা পড়ছিলাম, যে ক্যানাডিয়ান লর নিয়ম হচ্ছে যে প্রথমে হচ্ছে ওই যে আমাদের ধারগুলো শোধ করা হবে। যদি আমাদের কোনো ডেট থাকে সেটা লোনটা চলে যাবে, লোনের পরে যেটা থাকবে সেটা স্পাউস হাফ পাবে সম্ভবত, আর বাকি হাফ সম্ভবত বাচ্চাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। এটা ক্যানাডিয়ান ল, ছেলে মেয়ে আলাদা না, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। আর এরা যদি কেউ না থাকে, স্পাউস না থাকে, বাচ্চারা না থাকে, তাহলে বাবা মা যদি কানাডার ভেতরে থাকে এবং জীবিত থাকে তাহলে তাদের কাছে যাবে। বাবা মা যদি না থাকে তাহলে ভাই বোনদের কাছে যাবে। ভাই বোনরা কানাডার ভেতরে, বাংলাদেশে তো আর যাবে না। আর এরা যদি কেউ না থাকে তাহলে এটা গভর্নমেন্টের কাছে চ্যারিটিতে চলে যাবে। এটা কানাডার নিয়ম। আপনি বললেন যে এটার সাথে একটা প্রপার্টি কি আছে, কোথাও ভ্যালু আছে, সেটা একটা অ্যানেক্স করা আছে, তাই না? তো এই যে ডকুমেন্টটা এক্সিকিউট করবো, এখন যদি আমাদের কারো যদি এরকম প্রপার্টি থাকে দেশে, দ্যাট বিলংস টু গো টু মাই সান অর ডটার, রাইট? তো ওই অ্যাসেটটা কি আমি এই অ্যানেক্সের মধ্যে ইয়ে করলে পরে এটা কি দেশেও আমি অ্যাপ্লাই করতে পারবো? এই বিলটা আপনি দেশেও করতে পারবেন। তখন যে জিনিসটা করতে হবে, এটাকে হাই কমিশন থেকে
সার্টিফাই করে আনতে হবে। Yes. সার্টিফাই করে আনলে তারপর এটা বাংলাদেশেও এটা হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে উইলটা করছেন। অবভিয়াসলি যদি ইসলামিক উইল হয়, কন্ট্রিবিউশনটা মানে সরি বেনিফিশিয়ারিকে যদি ওভাবেই দেওয়া হয় তাহলে তো ঠিক আছে, আর সেটাতে কোনো প্রবলেম নাই। আর যদি অনেকে উইল করে যায় যে আমি আমার ছেলেকেও 50% দিচ্ছি, মেয়েকেও 50% দিচ্ছি, ওটা এখানে চ্যালেঞ্জ হবে না, ওটা বাংলাদেশের চ্যালেঞ্জ হবে। বাংলাদেশে যে চ্যালেঞ্জ হতে পারে যে না, বাই ইসলামিক ল, বাই রুল অফ দ্য ল্যান্ড এটা করা যাচ্ছে না। আপনি যেটা বললেন ওই যে প্রপার্টির ব্যাপারটা, প্রপার্টি তো যে কেউ বোধ হয় আপনার ইয়ে করতে পারে। আপনার প্রপার্টি আপনি ইচ্ছে করলে কি আইনগতভাবে যে কাউকে আপনি দিতে পারেন। আপনার ছেলে মেয়েকে 50 দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা বোধ হয় নাই। না, হ্যাঁ, আপনি কোনটা বলছেন? আপনার যে প্রপার্টি আপনি তো আপনি মস্কে দিয়ে দিতে পারেন, কাউকে ইয়ে করে দিতে পারেন। অ্যাজ পার ইসলামিক ল এখানে যেটা লেখা আছে যে আপনি ম্যাক্সিমাম 1/3 আপনি আপনার টোটাল অ্যাসেটের 1/3 আপনি দিতে পারেন আপনি যেখানে ইচ্ছা, ইসলামিক রুল। ইসলামিক রুল অনুযায়ী। বাকি 2/3 আপনার বাচ্চাদেরকে আত্মীয়-স্বজন পাবে। ফ্যামিলিকে দিতে হবে। ইসলামিক রুল। এটা আমি একটু আমি কোরআন শরীফের অর্থ একটা পড়তেছিলাম, একটা পর্যায়ের মধ্যে এটা আসছিল যে যার সম্পত্তি সে ইচ্ছা করলে যে কাউকে দিতে পারে, আচ্ছা, এটা জীবিত থাকতে দিতে পারেন, জীবিত থাকতে হয়। কিন্তু তারপরেও এটা আপনার উত্তরাধিকারীকে হাদিস এরকম যে আপনার উত্তরাধিকার যদি রিচার হয় বেটার দ্যান মেকিং ইট পোর। রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস। তো আপনাকে যতখানি সম্ভব আপনি বেশি রেখে যাওয়া উচিত, হ্যাঁ, বাচ্চাদের জন্য। প্রশ্নটা আসছে কিনা জানি না যে এক্সিকিউটিভ নন কানাডিয়ান কাউকে করা যাবে কি, কারণ অনেকের ভাই বোন পাশের দেশে আছে। প্রবলেমটা হবে হলো যদি এক্সিকিউট যখন করতে হবে তখন ভিসা নিয়ে যদি সমস্যা হয়, ওনারা যদি না আসতে পারে, আমেরিকায় যদি আমার ভাই থাকে হ্যাঁ করতে পারবে না, কোনো সমস্যা নেই, লিগালি কোনো সমস্যা নেই। এক্সিকিউটর ক্যানাডা বাইরে থাকতে পারে। আপনি 3 জন থাকলে অসুবিধা হচ্ছে না, একজন না হলে 3 জন না হলে 3rd পার্সন আমরা অ্যাড করতে পারি, আপনি যতজন ইচ্ছা অ্যাড করতে পারি, এডিট করে। তাহলে মোটামুটি আমাদের একটা হইলো। এখন আমরা মনে হয় কিছু ভাই অলরেডি রেডি টু সাইন আপ। আমরা তাহলে আলাদা ফ্যামিলি মিলে একত্রে মিলে যান, একত্রে মিলে আমরা কাজ শেষ করে ফেলে আমাদের কোশ্চেন থাকলে আমরা ডিসকাশন করতে পারলাম। ফাসিল ভাই, আমার কোয়েশ্চেন আছে যে আপনি বললেন যে এখানে 2 জনের টেস্ট লাগবে, ক্লিনিক্যাল লাগবে এবং এদের অ্যাড্রেস লাগবে, নাম লাগবে, তাই না? তো এদের আইডেন্টিফিকেশন জাতীয় কোনো ডকুমেন্টকে অ্যানেক্স করতে হবে, এটার সাথে হতে পারে অ্যাডভোকেট চেঞ্জ হতে পারে, মানে আমরা এক্সিকিউটর বা উইটনেস ওনাদেরকে রাখবো যাদেরকে আমরা চিনি, যারা আমরা চলে যাওয়ার পরে ওখানে থাকবে আর কি করার জন্য। মানে ওখানে ফোন নাম্বারটাও দিতে পারবো, কোনো ধরনের আইডি কপি দরকার, পাসপোর্টের কপি দরকার। উইটনেস যখন আমি উইটনেসকে আমার সঙ্গে সাইন করছি তখন আমি উইটনেসকে আইডি করছি, তখন আইডিটা হয়ে গেছে। এটা আমার রেসপন্সিবিলিটিতে পড়ে আইডিটা চেক করেছি কিনা। ওদের কতটা লিখতে হবে।